একটু দেখো যদি নেটটা সুবিধা করা যায় কোনো একটা জায়গা থেকে, এইটুকু তো করতে হবে কোনো মতো কষ্ট করে। নেট করতে হবে, একটা হেডফোন ইউজ করতে হবে, একটা বোর্ড ইউজ করতে হবে, দুটো মার্কার ইউজ করতে হবে। তুমি নিজের এন্ড থেকে সর্বোচ্চ করে যাও। আমি আমি নেট করার জন্য মানে সিমটাও চেঞ্জ করলাম, তাও সে একই দেখাচ্ছে। কি করা সেগুলো যায়? কিছু বলা যাবে না। ভিডিও অন করো। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু নেটের অবস্থা খুব ভালো নয়, মানে হেজি আসছে। আসুক, কোনো অসুবিধা নেই, তুমি বোর্ডের দিকে করো। কিসের উপর ডেমো দেবে? স্যার আমি গুণনীয়কটাই দিই। গুণনীয়ক? হুম। আচ্ছা, কোন ক্লাস? চতুর্থ শ্রেণী। তুমি এই টপিকসটা কেন চুজ করেছো বলো, কারণ কি? গুণনীয়ক চুজ করার কারণ কি? গুণনীয়ক বাচ্চাদের চতুর্থ শ্রেণীতে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই গুণনীয়কটা তারা শিখতে পারলে তারা আরো সাধারণ গুণনীয়ক এবং তারপরে গসাগু এগুলো শিখতে পারবে। ইন্টারনেট ভালো নেই, তার এটা জন্য খুবই, মানে এইভাবে ইভালুয়েট করা খুবই মুশকিল। তোমার ইন্টারনেট ঠিক নেই, এইভাবে তো ইন্টারভিউ করা যাবে না। পজ হয়ে গেছে স্ক্রিন। চন্দ্রিমা, তুমি একটা কাজ করো, এখন যতদিন না ইন্টারনেট ঠিকঠাক আসছে তোমাকে ভিডিও পাঠাতে হবে। আমি পাঠিয়ে দেবো, মানে রিপ্লাই পাঠিয়ে দেবো। এরকম করে ডেমোতে ইভ্যালুয়েট করা যাবে না, মানে টাইম টু টাইম যে ল্যাগিংটা হবে, এটা বলে বাফারিং। কম্পিউটার সায়েন্সের একজন আছে, ও প্রচুর কোশ্চেন জিজ্ঞেস করছে, কোশ্চেনগুলো সব সলভ করে দেবো, সবারই জানা দরকার, ঠিক আছে? চন্দ্রিমা, তুমি কিন্তু ভিডিও পাঠাবে করে, এটাতে টেলিগ্রামে পাঠাবে একমাত্র, এটা কোনো মতেই ডেমো পজ দেওয়া হয়ে যাচ্ছে গেছে। না। যদি অন্য কোনো জায়গা থেকে দিনের বেলাতে দেওয়া যায়, তাহলে একদিন তুমি আমাকে কল করবে, যে বিকেলে হোক বা সকাল দিকে হোক, যদি পসিবল হয় তখন সেটা দেখা যাবে। এখন এটাতে এরকম করে ইন্টারভিউ হয় না। ইন্টারভিউ আমি তো বারবার প্রমোট করছি অফলাইন করবে, আচ্ছা সামনাসামনি একবার শুধু দেখে যে অফলাইনটা ঠিকঠাক পড়াচ্ছে কিনা। আচ্ছা। আচ্ছা, ভিডিও অফ করো, ভিডিও অফ করো, ভিডিও অফ করো, কাজের কাজ হয়নি কিছু। 3 নম্বরে অনিশা পারভিন আছো? হ্যাঁ, রাহুল রক পাঠিয়েছো দুদিন আগে, করে দেবো আমি বলছি। দুটো দিন খুব টাফ শিডিউল চলছে আমার, হয়নি, আমি দেখতে পারিনি। তারপর ওই পিডিএফ পার্ট 3 করার জন্য আমি চাইছিলাম যে পার্ট 3টা হয়ে যাক 30 তারিখের মধ্যে, তার জন্য হয়নি। অনিশা পারভিন কি কিছু বলেছো আজ দেবে না বলে? অনিশা পারভিন আছো? নেই তো ঠিক আছে। রাহুল, রাহুল শাহ আছো? কি অবস্থা, নাম লিখেছে নাসরিন পারভিন আছো? রাহুল রক আছে। রাহুল কি বলছো বলো? ডেমো দেবে তো? বললাম কারেন্টের প্রবলেম, ভালো কথা। নাসরিন আছো? নেই। নাম কেন লিখেছো? এশিয়া খাতুন? এমডি আকবর হোসেন, আকবর আছে। চলো আকবরের শুনি, তারপর আমরা বাকি সম্রাটদের কথা ভাবছি। স্যার প্রথমত একটা সরি বলছি, এখনো পর্যন্ত স্যার অর্ডারটা আসেনি স্যার। কি অর্ডার আসেনি? বোর্ডটা স্যার এখনো পাওয়া যায়নি স্যার। বোর্ডটা স্যার ওই 1 সপ্তাহ মতো লাগবে, এখনো আসছে হোয়াইট বোর্ড। আজকেও স্যার খাতাতেই দিতে হবে আমাকে। তুমি বোর্ড এতে করেছো, অনলাইনে অর্ডার করেছো? হ্যাঁ, আর কালকে স্যার মানে মেন কথা, আমিও স্যার বাইরে ছিলাম, কালকে ফিরেছি। কালকে যদি স্যার পেয়ে যাই, আমি অফলাইনে কিনে নিয়ে চলে আসবো। আচ্ছা, তুমি একটু ইন্ট্রোডিউস ইউরসেলফ, একটু ইন্ট্রোডাকশন শুনি। কমজন যখন ডেমো দিচ্ছি একটু শুনিনি। আকবর, বলো। নমস্কার স্যার, আমার স্যার বাংলায় দেবো না ইংরেজিতে দেবো স্যার? ইংরেজি দাও। স্যার মাই নেম ইজ এমডি আকবর হোসেন। I belongs to Birbhum district, from MD Bazar, PS MD Bazar, and I have completed my postgraduate degree from Rabindra Bharati University in geography subject, and I have gained some knowledge about the computer application like QGIS application and ArcGIS, and this is, sir, that's all. ইউ আর ফ্যামিলিয়ার উইথ জিস, জিআইএস? Yes sir, geographical information system sir. So say me about few common words related to GIS.
স্যার সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাইক কম্পিউটার, জি রাস্টার ডাটা, ভেক্টর ডাটা। স্যার ক্লাস্টার ডেটা জিসের ক্ষেত্রে কিভাবে জিসটা আমাদের যে রিয়েল টাইম ডেটাটা ফেচ করছে অ্যাপ্লাই হচ্ছে একটু বলো। Sir, through satellite system, it provides the real-time data information, sir. জিসের ফলে কি আমাদের যে আবহাওয়াতে যে আমরা রিপোর্ট পাচ্ছি এখন অনেক বেশি অ্যাকুরেসি বেড়েছে, তাই তো? Sir, sir, জিস এবং রিমোট সেন্সিং এই দুটো সাবজেক্টে মাস্টার ডিগ্রি করা যাচ্ছে, জানো তুমি? এখন sir, জানা স্যার। তুমি করেছো? তুমি স্যার মাস্টার ডিগ্রি স্যার টপিকের মধ্যে একটা টপিক ছিল রিমোট সেন্সিং। আচ্ছা, আর জিস ছিল, তাই তো? স্যার জিওগ্রাফি সাবজেক্টটা কিছুদিন আগে অবধি খুব পপুলার এবং ভালো এলিট সাবজেক্ট বলা হতো। বর্তমানে জিওগ্রাফি সাবজেক্ট পড়াশোনা করে ছেলেপুলেরা চাকরি পাচ্ছে না, তোমার কি মনে হয়? স্যার প্রত্যেকটা সাবজেক্টের বিষয় একটা করে স্যার একটা পিক লেভেল থাকে। বর্তমানে স্যার যেমন সিভিল ইঞ্জিনিয়ারের পিক লেভেল এখন কমে গেছে, যেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারদের যেমন ভ্যালু রয়েছে। তো ভূগোল হচ্ছে স্যার অতীত, বর্তমান, ভবিষ্যৎকে নিয়ে, যেটা স্যার জিওলজিক্যাল টাইম স্কেল থেকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বা জিওলজিক্যাল স্ট্রাকচার, সে সর্বক্ষেত্রেই। তো এখন যখন যদিও মার্কেটে এখন ভ্যালুটা কমেছে, ভবিষ্যতে স্যার পুনরায় ভূগোলকে স্যার লাগবে। আচ্ছা, তুমি এই যে পড়াশোনা করেছো, তুমি জিস জানো, রিমোট সেন্সিং জানো, তুমি বাচ্চাদেরকে মানে স্যার তোমার যে সাবজেক্ট নলেজ সেটা দিয়ে কিভাবে এনরিচ করাবে? স্যার প্রথমত বলি স্যার, ভূগোল শুধুমাত্র যে ভূগোলের বিষয় নিয়ে সীমাবদ্ধ তা নয়, তার পাশাপাশি পরিবেশ, ইতিহাস, সমস্ত কিছু বিষয় নিয়ে রয়েছে। এবং এই জিওগ্রাফি আমাকে অবজারভেশন স্কিলে খুব ভালো দক্ষিত করেছে, এক্সপ্লেনেশন করতে, এবং এনভায়রনমেন্টের বিভিন্ন জিনিস আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে আমাকে গুণগত করে বলেছে স্যার। আচ্ছা, তুমি তোমার হবি কি? স্যার হবি বলতে আমি প্যাশনেট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এবং ম্যাক্রো ফটোগ্রাফার, পাশাপাশি কিছু স্যার ছবি আঁকি স্যার। তুমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে তুমি প্যাশনেট, সেটা ফার ফ্রম দ্য প্রাইমারি স্কুল টিচিং জব, দুটো স্যার সম্পূর্ণ ডিফারেন্স। তো স্যার কখনো তোমার তো মনে হচ্ছে তুমি তোমার হবির সাথে তোমার প্যাশনের সাথে কম্প্রোমাইজ করেছো জব পেলে, এটা তোমাকে ফার্স্ট্রেশন দেবে, সবাইকে দেয় যারা বেশি লেভেলে পড়াশোনা করেছে, যাদের প্যাশন এখানে নয় গান করা, খেলা, তারা যখন টিচিং লাইনে আসে তখন অনেকটা জীবনটা মেসাকার হয়। কিভাবে তুমি ট্যাকেল স্যার করবে? স্যার এটা বলতে গেলে আমি শুধু ওয়াইল্ড লাইফ বলতে যে দূরে দূরে যেটা জঙ্গল সাফারিতে অনেক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার যায়, শুধুমাত্র তা নয়, আমি আশেপাশে গ্রামীণ অঞ্চল গিয়েও যেটা বর্তমানে লুপ্তপ্রায় প্রাণী বা কোনো পাখি, সরি স্যার ফোন চলে এসছে, পাখি আমরা দেখতে পাচ্ছি না, সেগুলো আমি ছবি তুলতে পছন্দ করি। যেমন গ্রামগঞ্জে যেমন একটা বা চড়ুই পাখি আমরা দিনের পর দিনে সেটা আর দেখতে পাচ্ছি না, আমি সেই সমস্ত পাখিরও ছবি তুলতে পছন্দ করি। গ্রামের মাঠে গিয়ে বিভিন্ন পোকামাকড়ের ছবি তুলি। তো বাচ্চাদেরকে সে সমস্ত ছবি দেখেও পরিবেশের সঙ্গে তাদেরকে একটা সম্পর্ক গড়ে তোলার একটা চেষ্টা করা যেতে পারে স্যার। তুমি প্রাক্ষবিক বিকাশ মানে কি বলো? প্রাক্ষবিক বলতে স্যার একটা ইমোশন বেস স্যার, যে এই যে বললাম স্যার, ছবি তোলা আমার একটা খুব ভালো লাগে স্যার, একটা মনে মানসিক শান্তি পাই। তো ছাত্ররাও আমার পাশে, যদি আমি সেখানে ছাত্রদেরকে দেখাই যে ছবি আঁকা বা ছবি তোলা, সেখানেও তারা একটা স্যার শান্তি পাবে একটা। আচ্ছা, তুমি অক্ষর দিয়ে ছবি আঁকতে পারবে? ধরো আমি তোমাকে বললাম নাম্বার 1 বা 1 বাংলাতে স্যার আঁকতে পারবে? এটা কিন্তু স্যার যারা ছবি আঁকা হবি রেডি করছো, মানে যাদের প্যাশন ছবি আঁকা বা ছবি আঁকা বলছো, তারা ডিজিট দিয়ে এবং অ্যালফাবেট দিয়ে ABCD দিয়ে যদি আঁকা যায়, নাম্বার দিয়ে তো আঁকা যায় আমরা দেখেছি, এটা কিন্তু একটু প্র্যাকটিস করবে। এটা কিন্তু ডেমো না, এটা ওরা বলবে একটা বোর্ডে তুমি 3 দিয়ে একটা ছবি আঁকো, হুম। মানে ছবি আঁকতে বললে তুমি ডিজিট দিয়ে আঁকলে যাতে সহজে বাচ্চারা জানতে পারে। ঠিক আছে, তুমি মূর্ত এবং বিমূর্তের মধ্যে পার্থক্য বলো। স্যার মূর্ত যেমন কোনো ছাত্রদেরকে যদি আমি ক্লাসে রয়েছি, ছাত্রদেরকে দেখালাম যে এটা হচ্ছে কোন একটা বিষয় সম্পর্কে তাদেরকে ভাবতে বললাম, যে তোমরা একটা চিন্তা করো এই বিষয় সম্পর্কে, যেমন একটা আকাশে কি কি দেখতে পায়, ওরা চিন্তা করলো, এই যে চিন্তা করলো এটা হচ্ছে স্যার মূর্ত। আর মূর্ত? চিন্তা, চিন্তা করাটা মূর্ত? সরি স্যার ভুল হলো, কংক্রিট, মানে দেখতে পেলো যে জিনিস, যেমন চেয়ার দেখতে পেলো স্যার, চেয়ারটা হলো কংক্রিট। আর অ্যাবস্ট্রাক্ট যেটা স্যার চিন্তা ভাবনা করলো। আচ্ছা, তুমি ধরো পড়াতে গিয়ে বাচ্চাদের সামনে ভুল পড়িয়ে ফেলেছো, তুমি বুঝতে পেরেছো স্যার ভুল পড়িয়ে ফেলেছো, সেটা সেদিন হতে পারে
বা পরের দিন হতে পারে, তুমি কি করবে? স্যার সেই ভুলটা আমি সংশোধন করবো। মানুষ মাত্রই ভুল হতে পারে, ছাত্রদের কাছে পরের দিন বলবো, জিনিসটা সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করবো স্যার। ভেরি গুড। তুমি টিচারের 3টে কোয়ালিটি বলো। স্যার প্রথমত শিক্ষককে স্যার সঠিক পাঠ্য বিষয় সম্পর্কে জ্ঞানলব্ধ হতে হতে হবে, তার পাশাপাশি ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে। স্যার 3টে গুণ। তোমার কি কি গুণ আছে? আমি ধৈর্যশীল রয়েছি, বিষয়বস্তু সম্পর্কে স্যার জ্ঞান রয়েছে, এর পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে, যেটা একদম বাচ্চা বয়সী শিশুদেরকে সহনশীলতা, সেই সহনশীলতা বোধ রয়েছে স্যার। আচ্ছা, তুমি বলো শূন্যকে 3 দিয়ে ভাগ করলে কত হয়? শূন্যকে 3 দিয়ে ভাগ হয় 3। স্যার শূন্যকে যা সংখ্যা দিয়েই ভাগ করি না কেন, তার ফলাফল শূন্য আসে স্যার। শিওর? স্যার আর যদি 3কে 0 দিয়ে ভাগ করি? স্যার আমার এটাই জানা আছে, শূন্যর সঙ্গে যাই হবে স্যার ফলাফল শূন্য। ফলাফল 0। 3কে 0 দিয়ে ভাগ করলে তো তোমার ফলাফল 0 তিনকে হয়ে যাবে। 0 তিনকে দিয়ে ভাগ। শূন্য দিয়ে, এটা স্যার আমার কনফিউশন লাগছে স্যার একটু। 3কে 0 দিয়ে এটা রেজাল্ট স্যার, মানে ইন্টারভিউ বাইরে বলতে গেলে 3 হবে, কিন্তু স্যার আমি এটার উত্তর কনফিউশন আছে, আমি দিতে চাইছি না। কেউ বলো একজন আনমিউট করে। অসংগত স্যার। শূন্য দিয়ে ভাগ যাবে না স্যার, অসংগত ইনফিনিটিভ। এটা আনডিফাইন্ড হবে বা অসংগত হবে, কেন হবে কি হবে আমি বলেছি। 100টা শর্টস তৈরি হচ্ছে, সেটা আমি একটা ক্লাস নেবো। যে ম্যাথমেটিক্স এর বেসিক, মানে যার ম্যাথ সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডও নয়, যে প্রশ্ন ধরে 100টার মতো আমি শর্ট তৈরি করছি। সেটা যদি এরকম না হয় দরকার ইউটিউবে আপলোড করে দেবো, যে প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। ঠিক আছে, এটা জানতে হবে। কোনো একটা বড় সংখ্যাকে 0 দিয়ে ঠিক গুণ আছে। করলে 0 হবে। ঠিক আছে, এগুলো তোমরা জানো। আচ্ছা, লাস্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে তোমার নাম আকবর। তোমাকে যে প্রশ্ন বারবার জিজ্ঞেস করবে যে আকবর কে ছিলেন? স্যার আকবর ছিলেন স্যার মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, যিনি হুমায়ুনের পুত্র, এবং তিনি প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কারণ তিনি মোগল সম্রাট, যিনি আহ, হিন্দুদের উপর যে জিজিয়া কর আরোপিত হয়েছিল, এবং তিনি জিজিয়া কর তুলে দিয়েছিলেন, এবং হিন্দুদের সঙ্গে মুসলিমদের যে সাম্প্রদায়িক মেলবন্ধন তিনি তৈরি করেছিলেন। তার পাশাপাশি তিনি মনসবদারি প্রথা চালু করেছিলেন, এবং সমাজ সংস্কার হিসাবে তিনি তৈরি করেছিলেন। গোটা পৃথিবীর ইতিহাসে, বিশ্ব ইতিহাসে আকবরের স্থান কেমন তুমি মনে করো, বিশ্ব ইতিহাসের রেসপেক্টে? স্যার তিনি মোগল সাম্রাজ্যের যে অগ্রগতি, তিনি অনেক সুদূর প্রসারী করেছিলেন, যেটা অনেক মোগল সম্রাট করতে পারেননি, শুধুমাত্র একটা ধার্মিক মেলবন্ধনের জন্য। এর পাশাপাশি তিনি এই যে মনসবদারি প্রথা কথা বললাম, যে প্রত্যেকটা পদমর্যাদা দিয়েছিলেন, যে কোনো কর্মচারী হলে নিজেও পদমর্যাদার একটা অধিকার পেতেন, তার পাশাপাশি বেতন পেতেন, তার জন্য তার এই আধিকারিকতা চারিদিকে সে ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে আকবর, তোমার ইন্টারভিউ ওভারঅল খুবই ভালো। বাকিরা কি বলছো, ভালো দিয়েছে ইন্টারভিউ? হ্যাঁ স্যার ভালো। তোমার এই অ্যাটিটিউড, এই চোখ মুখ যদি থাকে, মানে একদম ঠিকঠাক সুন্দর, এটা ধরে রাখতে হবে। দেখো আমি বারবার বলছি, প্রশ্ন তোমার কন্ট্রোলে থাকবে না, তুমি নতুন প্রশ্ন পাবে। তুমি প্রথম দিন ক্লাস করছো, আমি তোমাকে তোমার টোনে কোশ্চেন করা হয়েছে, তোমার গ্রিপে কোশ্চেন করা হয়েছে, কোশ্চেন কিন্তু ওরা আটকাবে। এমনকি ফিজিক্সের স্নেলসের ল দিয়ে আটকাবে। শেষমেশ তো কিছু দিয়ে আটকাতে পারছে না, বললো যে তুমি স্নেলসের ল বলো। কিন্তু তোমার যে অ্যাপ্রোচ আছে, যে বলার টোন, এটা খুবই ভালো। আমি ডেমো খাতাতে দেখবো না, ওই জন্য ইন্টারভিউ তোমার নিয়েছি। ডেমো আমি খাতাতে দেখতে নারাজ। ঠিক আছে, তোমার অ্যাপিয়ারেন্স অ্যাপ্রোচ ঠিকঠাক আছে, এরকমটা দাও, আশা করি তুমি ডেমো ভালো দেবে। ঠিক আছে, প্র্যাকটিস করো, খুবই ভালো, খুশি। চলো, থ্যাংক ইউ। অনেকদিন পর ভালো ইন্টারভিউ দেখা গেছে। ভিডিও অফ করো। আর কে আছে? আকবর যদি শেষ হয়ে যায় সাম্রাজ্যে, আর কে থাকবে? এমডি আকবর হোসেন। এই আর কেউ আছো যারা লিস্টে নাম আছে? 7 জনা কেউ আছো? নাম লিখে 2 জন মাত্র ডেমো দিলে চন্দ্রিমা না হয় অসুবিধা হয়েছে। আর কেউ আছো লিস্টের বাইরে কেউ দিচ্ছ? বলো বলো বলো, টাইম আছে। আমি দিয়েছি আগের দিন, আজকে দিব না, আগের দিন বাদ দিয়ে, আগের দিন যে 9 জনা দিয়েছো তারা বাদ দিয়ে নতুন যে কেউ আছো, গ্রুপে আছো, যে দিতে চাইছো বলো। চাইছো না? ইন্টারভিউ দিতে চাইছো কেউ? কে দিচ্ছে? রনিত ঘোষাল, তো এখানে লোকাল। আর কেউ আছো ইন্টারভিউ দিতে, কেউ চাইছো? স্যার আমি দিতে চাই। শ্রেয়া ভগত, আগের দিন দিয়েছিলে তুমি? স্যার ডেমো দিয়েছিলাম, ইন্টারভিউ না, দিই। আমি সেটা বলছি না, আমি বলছি আগের দিন যারা ডেমো দিয়েছো সেই 9 জনা, আজকে যারা ইন্টারভিউ বা ডেমো দিলে তারা বাদ দিয়ে কেউ ইন্টারভিউ দিতে চাইছো?
মোটামুটি যোগ আছেন 29, 9 জন গেছে, আজকে 3-4